যদিও উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় অবস্থিত এই হাজার বছরের পুরনো বিজয়গড় কেল্লার ইতিহাস মহাভারত কাল থেকে যুক্ত, তবে এই কেল্লাটি চন্দ্রকান্তা কেল্লা নামে বেশি পরিচিত, কারণ একসময় এখানে তৈরি হওয়া রংমহলে বিজয়গড়ের রাজকুমারী চন্দ্রকান্তা থাকত। বিভিন্ন সময় অনেক রাজা এখানে নির্মাণ কাজ করিয়েছিলেন এবং নিজেদের মতো করে এই কেল্লাটিকে আরও ভালো রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন। ক্যামুর পর্বতমালা দিয়ে ঘেরা 400 ফুট উঁচু এই কেল্লার জায়গাটি একসময় বিজয়গিরি নামে পরিচিত ছিল এবং এখানে একসময় বিশেষজ্ঞরা তপস্যা করতেন। এমনটাই বলা হয় যে চন্দ্রগুপ্ত মৌর্য যখন মগধে আক্রমণ করতে চেয়েছিলেন তখন তিনি তার সেনাবাহিনীকে এই কেল্লায় বিশ্রাম করিয়েছিলেন। বিজয়গড় থেকে প্রায় 280 কিলোমিটার দূরত্বে মগধ অবস্থিত, যা মৌর্য বংশের সাম্রাজ্য ছিল এবং বর্তমানে বিহার রাজ্যে অবস্থিত। এছাড়া বিজয়গড়ের এই কিল্লার উপর গুপ্ত বংশ, গুর্জর প্রতিহার বংশ, মুঘল এবং শেষে কাশী নরেশ চেত সিংয়েরও রাজত্ব ছিল। তবে আমি বলে দিচ্ছি যে 1888 সালে প্রকাশিত দেবকীনন্দন খত্রির লেখা হিন্দি উপন্যাস চন্দ্রকান্তা এই কেল্লাকে সারা দেশে তো জনপ্রিয় করে তুলেছিলই, কিন্তু 1994 থেকে 1996 সাল পর্যন্ত প্রচারিত হিন্দি সিরিয়াল চন্দ্রকান্তা ছোট পর্দায় এমন প্রভাব ফেলেছিল যে বিজয়গড়ের নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। আর এরপর বিজয়গড়ের রাজকুমারী চন্দ্রকান্তা এবং নৌগড়ের রাজকুমার বীরেন্দ্র সিংয়ের অমর প্রেম কাহিনী মানুষের মধ্যে আলোচনা ও রোমাঞ্চের বিষয় হয়ে উঠেছিল। এই কেল্লার ভেতর থেকে একটি গুহার মাধ্যমে নৌগড় এবং চুনানগড় পৌঁছানোর রাস্তা তৈরি করা হয়েছিল এবং প্রায়শ এই গুহাগুলোতে গুপ্তধন লুকিয়ে থাকারও সম্ভাবনা প্রকাশ করা হয়। বীরগাথা, অস্ত্রশস্ত্রের না শোনা কাহিনী এবং গুপ্তধনে ভরা বিজয়গড়ের কেল্লার সাথে তার যুক্ত রয়েছে আস্থার সাথে। একদিকে এখানে রামসাগর নামে একটি পুকুর আছে, যার গভীরতা সম্পর্কে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি এবং প্রচণ্ড গরমেও এর জল কখনো শুকায় না। শ্রাবণ মাসে কাপাড়িয়ারা এই পুকুর থেকে জল ভরে শিবদ্বারে জলাভিষেক করতে যান এবং এখানে প্রতি বছর এপ্রিল মাসে একটি মেলাও অনুষ্ঠিত হয়। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে মিরান শাহ বাবার মাজারে দূর দূর থেকে চাদর চড়াতে আসেন। তাই বিজয়গড়ের এই কেল্লাকে গঙ্গা যমুনা তাহজিবে প্রমাণ হিসাবেও দেখা যেতে পারে। নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ, আর আজ আমি আপনাদের হাজার বছরের পুরনো গুপ্তধনে ভরা আস্থা, রহস্য এবং রোমাঞ্চের মিলনস্থল বিজয়গড়ের কেল্লায় নিয়ে যাচ্ছি। এই কেল্লার সাথে জড়িত সমস্ত ইতিহাস এবং তথ্য আমি আপনাদের এই ভিডিওতে দিতে চলেছি। বিজয়গড় কেল্লাটি উত্তরপ্রদেশ রাজ্যের সোনভদ্র জেলার মহল্লা নামে একটি গ্রামে অবস্থিত, যা সোনভদ্র অর্থাৎ রবার্টসগঞ্জ থেকে 30 কিলোমিটার এবং বারাণসী থেকে প্রায় 110 কিলোমিটার দূরত্বে রয়েছে। তবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এখানে পৌঁছানোর জন্য আপনারা পাবলিক ট্রান্সপোর্ট নাও পেতে পারেন এবং আপনারা হয়তো নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে এখানে আসতে পারেন, অথবা আপনারা রবার্টসগঞ্জ থেকেই ক্যাব বা অটো ভাড়া করে এখানে আসতে পারেন। যখন আপনারা এখানে যাবেন তখন প্রথমে আপনারা খুব সুন্দর রাস্তা দেখতে পাবেন, যেমনটা এই রাস্তাটি হাইওয়ের সাথে সংযুক্ত দেখা যাচ্ছে। আর দূর থেকে যদি দেখেন তাহলে পাহাড়ের উপরে বিজয়গড় কিল্লাও দেখা যাচ্ছে। কিন্তু আপনারা যত এগিয়ে যাবেন এই রাস্তা তত সরু হতে থাকবে এবং যেহেতু আশেপাশে পুরো জঙ্গল এলাকা, তাই আপনারা এই ধরনের রাস্তা দেখতে পাবেন। যদি আপনারা গুগল ম্যাপসে লোকেশন সেট করে এখানে পৌঁছতে চান তাহলে আমি জানিয়ে দিচ্ছি যে বর্তমানের মার্কিং কিছুটা ভুল আছে এবং জঙ্গলের এমন একটা জায়গা আসে যখন ম্যাপস দেখাবে যে আপনারা গন্তব্যে পৌঁছে গেছেন, কিন্তু আপনারা ভয় না পেয়ে এগিয়ে যেতে থাকবেন এবং কিছুক্ষণের মধ্যেই আপনারা বিজয়গড় কেল্লার সিঁড়ির কাছে পৌঁছে যাবেন। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই কেল্লায় যাওয়ার জন্য 400 ফুটের খাড়া চড়াই রয়েছে, তাই যদি আপনারা বয়স্ক বা শিশুদের সাথে এখানে যান তাহলে হয়তো আপনাদের বেশ কষ্ট হতে পারে। তবুও যদি আপনারা তাদের সাথে এখানে যেতে চান তাহলে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব সকালের দিকে এখানে পৌঁছানোর, যাতে আপনাদের কাছে পর্যাপ্ত সময় থাকে এবং আপনারা সহজেই উপরে উঠে পুরো কেল্লাটি ঘুরে দেখতে পারেন। সাধারণত এই কেল্লাটি ঘোরার জন্য খুব কম লোকই আসে, তবু আমি বলবো যে এই কেল্লাটি ঘোরা কোনো অ্যাডভেঞ্চারের চেয়ে কম নয়। যখন আপনারা উপরে উঠতে শুরু করবেন তখন হয়তো আপনাদের কিছুটা ক্লান্তি লাগতে পারে, কিন্তু এখানকার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনাদের ক্লান্তি কখন কমে যাবে আপনারা টেরও পাবেন না। আর এই দৃশ্যগুলো দেখতে দেখতে আপনারা কেল্লার প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছে যাবেন। এটি হলো এই কেল্লার প্রবেশদ্বার অর্থাৎ এন্ট্রি গেট, এবং এইরকমই আরেকটি প্রবেশদ্বার কেল্লার অন্য প্রান্তে তৈরি করা হয়েছে, যা আমি আপনাদের কিছুক্ষণ পর দেখাবো। আপনারা যে কোনো একটি দরজা ব্যবহার করে কেল্লার ভেতরে প্রবেশ করতে পারেন। আসুন আমি আপনাদের এই কেল্লার ভেতরে নিয়ে চলি এবং এর সাথে জড়িত সমস্ত তথ্য দিই।
তো আমরা দেখলাম ভেতর থেকে এটি কিছুটা এরকম দেখায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর উপরে প্রতিরক্ষামূলক প্রাচীর অর্থাৎ সুরক্ষা প্রাচীরের একটি অংশ দেখা যাচ্ছে। আসুন আমি আপনাদের উপরে উঠে দেখাই। এখানে উপরে ওঠার জন্য সিঁড়িও তৈরি করা আছে, যা আপনাদের ক্ষতিগ্রস্ত অবস্থাতেই দেখা যাবে। মনে হচ্ছে এখানে উপরে সেনারা দাঁড়িয়ে কেল্লার নজরদারি করতেন, কারণ এখানে আপনারা এই ধরনের গর্তও দেখতে পাবেন, যা আমরা আগে অনেক কেল্লাই দেখেছি। এগুলোর ফাঁক দিয়ে সেনারা শত্রুদের উপর হামলা করতে পারতেন। আসুন নিচে নামি এবং কেল্লার বাকি অংশ দেখি। এই কেল্লার বেশিরভাগ অংশই আপনারা ধ্বংসাবশেষ রূপেই দেখতে পাবেন। আর সামনে আপনারা যে কক্ষটি দেখছেন সেটি হয়তো কোনো এক সময় সেনাদের থাকার কক্ষ ছিল, কারণ এটি সুরক্ষা প্রাচীর থেকে একদম আলাদা করে তৈরি করা হয়েছে। আর এই দেয়াল কেল্লার চারদিকেই আপনারা দেখতে পাবেন। যদিও অনেক জায়গায় এটি ভাঙা আছে, তবে সেখান থেকেও আপনারা কেমন পর্বতমালার দৃশ্যের মজা নিতে পারেন। এই দেয়ালটি তৈরির জন্য এখানকার পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছে, যা এর মজবুতি স্পষ্টভাবে প্রমাণ করে। যেমনটা আপনারা দেখলেন, এটি পুরো পাহাড়ি এলাকা, তাই এখানে এখনও কোথাও কোথাও আপনারা এই ধরনের পাথরের অংশ দেখতে পাবেন এবং আমার কাছে এগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আরেকটা কথা আমি আপনাদের এখানে জানাতে চাইব যে আমার কাছে ভোডাফোন এবং এয়ারটেলের সিম কার্ড আছে এবং দুটিতেই এখানে কোনো নেটওয়ার্ক ছিল না। তাই আপনারা যখনই এখানে আসবেন তখন এটা ধরে নিয়েই চলবেন যে হয়তো আপনারা এখানে মোবাইল নেটওয়ার্ক নাও পেতে পারেন। এই কেল্লায় ছোট বড় সব পুকুর মিলিয়ে মোট 7টি পুকুর আছে। এর মধ্যে রামসাগর এবং মীরাসাগর পুকুরের জল কখনোই শুকায় না, যতই গরম পড়ুক না কেন। এই সামনে যে পুকুরটি আপনারা দেখছেন, এটি রামসাগর পুকুর। শ্রাবণ মাসে ভক্তরা কামারি হিসেবে এখানে আসেন এবং এখান থেকে জল নিয়ে শিবদার ধাম পর্যন্ত পবিত্র কাঁওয়ার যাত্রা করেন। লোককথা অনুযায়ী এমনটাও বলা হয় যে আগে যখন লোকেরা এখানে ঘুরতে আসতেন তখন পুকুর থেকে বাসনপত্র বেরোতো। লোকেরা খাবার খাওয়ার পর সেগুলো ধুয়ে এই পুকুরেই আবার রেখে যেতেন। আর এই পুকুর সম্পর্কে একটি অদ্ভুত কথা এটাও বলা হয় যে এর গভীরতা কত তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এমনটা বলা হয় যে এই কেল্লার নির্মাণের আগে এই জায়গাটি বিজয়গিরি পর্বত নামে পরিচিত ছিল এবং এই পর্বত সাধু মহাত্মাদের আস্তানা ছিল। সম্ভবত সেই কারণেই আজও আপনারা এখানে সাধু মহাত্মাদের পূজা অর্চনা ও যজ্ঞ করতে দেখতে পাবেন। এমনটা বলা হয় যে এই কেল্লাটি মহাভারতকালে বিখ্যাত রাজা বানাসুর তৈরি করেছিলেন এবং এখানেই মগধ নরেশ জরাসুদ্ধকে বন্দী করা হয়েছিল। এমনটাও বলা হয় যে চন্দ্রগুপ্ত মৌর্য যখন মগধে আক্রমণ করতে চেয়েছিলেন তখন তিনি তার সেনাবাহিনীকে এই কেল্লায় বিশ্রাম করিয়েছিলেন। 4র্থ শতাব্দী থেকে 6ষ্ঠ শতাব্দীর শেষ পর্যন্ত এখানে গুপ্ত বংশের রাজত্ব ছিল এবং তারপর 6ষ্ঠ শতাব্দী থেকে 1036 সাল পর্যন্ত এখানে গুর্জার প্রতিহার বংশ তাদের স্থান ধরে রেখেছিল। 1040 সালে এই কেল্লার পুনর্নির্মাণ করিয়েছিলেন যাদব রাজপুত রাজা বিজয়পাল। মুঘল বাদশাহ আকবরের সময়কালে অর্থাৎ 1556 থেকে 1605 সালের মধ্যে বিজয়গড় কেল্লা এবং এই এলাকার সমস্ত কেল্লা মুঘল বংশের নিয়ন্ত্রণে এসে গিয়েছিল, কিন্তু পরে কাশী নরেশ এটি দখল করে নিয়েছিলেন। বিজয়গড় কেল্লার শেষ শাসক ছিলেন বারাণসীর রাজা চেত সিং এবং ইংরেজরা এখানে না পৌঁছানো পর্যন্ত তিনি এখানে শাসন করেছিলেন। মহাভারতকাল থেকে শুরু করে ইংরেজদের কার্যকলাপ পর্যন্ত সাক্ষী থাকা এই বিজয়গড় কেল্লা নিজের সাথে অনেক রহস্য লুকিয়ে রেখেছে। প্রতি বছর এপ্রিল মাসে এখানে একটি মেলা অনুষ্ঠিত হয়, যাকে উর্স মেলা বলা হয়। এই মেলায় বিভিন্ন ধর্ম ও জাতের মানুষ এখানে আসেন। এই কেল্লায় একটি গণেশ দেবতার প্রাচীন মন্দিরও তৈরি করা আছে এবং কেল্লার প্রধান ফটকের কাছেই একটি মাজারও আছে, যা হজরত মীরা সাহিব বাবার মাজার নামে পরিচিত। দূর দূর থেকে মানুষ এখানে চাদর চড়াতে এবং মানত করতে আসেন। তাই এই কেল্লার সাথে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরই আস্থা যুক্ত আছে। এই কারণে এটিকে গঙ্গা যমুনা তাহজিবের প্রমাণ হিসেবেও দেখা যেতে পারে। মীরাসাগর এবং রামসাগর নামের দুটি পুকুর আমি আপনাদের দেখালাম। সেগুলোর মাঝখানে তৈরি করা হয়েছে মহারানী চন্দ্রকান্তার মহল, যা রংমহল নামেও পরিচিত। এই কেল্লার বাকি অংশের মতনই এই অংশটিও আপনারা ধ্বংসাবশেষ রূপেই দেখতে পাবেন। এখানেও আপনারা দেখতে পাবেন যে ভেতরে ঝোপঝাড় ও গাছপালা জন্মে গিয়েছে, যা দেখে মনে হয় না জানি কত সময় ধরে এখানে কোনো রকম দেখভাল করা হয়নি। দেখভালের অভাবে এই ঐতিহাসিক কেল্লাটি ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে। তাই বর্তমানে আপনারা যে অবস্থা দেখছেন, যদি আরও কিছুদিন এমনই অবস্থা থাকে তাহলে সেই দিন দূরে নয় যখন এই কেল্লাটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। 1888 সালে প্রকাশিত দেবকীনন্দিন খত্রির লেখা উপন্যাস চন্দ্রকান্তা এবং তারই ভিত্তিতে তৈরি সিরিয়াল চন্দ্রকান্তা বিজয়গড়, নৌগড় এবং চুনারগড়কে ঘিরে আবর্তিত হয়, যেখানে দুটি প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যের মধ্যে একটি প্রেম কাহিনী দেখানো হয়েছে, অর্থাৎ বিজয়গড়ের রাজকুমারী চন্দ্রকান্তা এবং নৌগড়ের রাজকুমার কুঁয়ার বীরেন্দ্র সিংয়ের প্রেম কাহিনী।
ক্রুর সিং, যে বিজয়গড়ের রাজদরবারে যুক্ত ছিল, সে রানী চন্দ্রকান্তাকে অধিকার করে বিজয়গড়ের সিংহাসনে বসতে চেয়েছিল। যখন ক্রুর সিং তার উদ্দেশ্য সফল করতে পারেনি, তখন সে বিজয়গড় থেকে চুনারগড় পালিয়ে যায় এবং সেখানে গিয়ে চুনারগড়ের রাজা শিবদত্তের সাথে বন্ধুত্ব করে নেয়। ক্রুর সিং শিবদত্তকে বলে যে তাকে যে কোনো উপায়ে চন্দ্রকান্তাকে অধিকার করতে হবে, আর তারপর শিবদত্ত চন্দ্রকান্তাকে ধরে ফেলে। যখন রানী চন্দ্রকান্তা সেখান থেকে পালাতে চাইলেন, তখন তিনি নিজেকে একটি তিলিস্মে বন্দী অবস্থায় পেলেন। এরপর নৌগড়ের রাজা কুঁওর বীরেন্দ্র সিং আইয়ারদের সাহায্যে শিবদত্তের সাথে যুদ্ধ করেন এবং তিলিস্ম ভেঙে রানী চন্দ্রকান্তাকে নিজের সাথে নিয়ে যান। আপনাদের তথ্যের জন্য এটাও জানিয়ে দিচ্ছি যে 1994 থেকে 1996 সাল পর্যন্ত দূরদর্শনে প্রচারিত হওয়া চন্দ্রকান্তা সিরিয়ালটি আজ পর্যন্ত ভারতের সবচেয়ে বড় ব্লকবাস্টার হিন্দি সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম। আসুন আমি আপনাদের এই রানী চন্দ্রকান্তার মহলটি কাছ থেকে দেখাই। এখানে আপনারা দেখবেন এটি পুরোটা আপনাদের ধ্বংসাবশেষই দেখা যাবে। এই গেটগুলো দেখুন, এর মধ্যে কত সুন্দরভাবে এই খিলান নকশা তৈরি করা হয়েছে এবং এর উপরেও ফুল খোদাই করা হয়েছে। এখানে দেখবেন দেয়ালগুলোতে কুলুঙ্গি তৈরি করা আছে, যা হয়তো কোনো জিনিসপত্র বা প্রদীপ রাখার জন্য ব্যবহার করা হতো। এখানে দেখুন গাছের শিকড় এই মহলের দেয়ালে ঢুকে গেছে। এখানে চারদিকেই এরকম খিলানওয়ালা গেট তৈরি করা হয়েছে এবং এর পিলারগুলোও দেখুন কত সুন্দর কারুকার্য করা হয়েছে। কোনো এক সময় এই পিলারগুলো অক্ষত ছিল এবং এই মহলের সব ঘরও, কিন্তু এখন এটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত অবস্থাতেই দেখা যাচ্ছে। মহাভারত কাল থেকে শুরু করে ব্রিটিশ শাসনকাল পর্যন্তরের গল্পের সাক্ষী এই বিজয়গড় কেল্লা, কিন্তু এর দেখভাল একেবারেই করা হয়নি এবং এই কেল্লাকে সংরক্ষণ করার খুব প্রয়োজন আছে। তো এই নিচে দেখুন এই মহলের কিছু ভাঙা অংশ আপনারা দেখতে পাবেন। এর মধ্যে কিছু হয়তো এখানে হওয়া যুদ্ধের সময় ভেঙে গিয়েছিল এবং কিছু দেখে মনে হয় যে সেগুলো আপনা থেকেই পড়ে গিয়েছিল। আর এমনটাও বলা হয় যে এই মহলে অনেক মূর্তিও থাকত, কিন্তু এখানে হওয়া আক্রমণের সময় সেগুলো সবই তছনছ হয়ে গিয়েছিল। তো এই ভেতরে আপনারা দেখবেন কিছু এই ধরনের কক্ষ তৈরি করা আছে। আর যেমনটা আমি সবসময় বলি যে স্থাপত্যের দেয়ালে লিখে সেগুলোকে নষ্ট করবেন না। এগুলো আমাদের ঐতিহাসিক সম্পদ এবং আপনারা এগুলো নষ্ট করছেন না, বরং আপনারা নিজেদের দেশের ভাবমূর্তি খারাপ করছেন। তো এটিই ছিল বিজয়গড় কেল্লার বিখ্যাত চন্দ্রকান্তা মহল। আসুন এবার আমি আপনাদের এই কেল্লায় তৈরি বারাদারিটি দেখাই। এই সামনে আপনারা যে ভবনটি দেখছেন, এটি কোনো এক সময় বারাদারি ছিল। এর ভেতরের অংশটিও আপনারা ক্ষতিগ্রস্ত রূপেই দেখতে পাবেন এবং এখানে পুরোটাতেই ঝোপঝাড় দেখতে পাবেন। আর এখানে আপনারা দেখবেন যে এমন কিছু কক্ষ তৈরি করা আছে যা রাজা মহারাজাদের সময় ব্যবহার করা হতো। তো এটিই ছিল বিজয়গড় কেল্লার বারাদারি। আসুন এবার এই কেল্লার প্রধান ফটক অর্থাৎ মেন গেট এবং তার পাশেই তৈরি কাছারিটিও আপনাদের দেখাই। এই যে জায়গাটি আপনারা দেখছেন, এখান থেকেই এই কেল্লার প্রধান ফটকের জন্য রাস্তা তৈরি করা হয়েছে। এখানে প্রবেশ করার সাথে সাথেই আপনারা দুদিকেই অনেক পিলার দেখতে পাবেন। এই জায়গাটি কোনো এক সময় কাছারি ছিল এবং রাজা মহারাজারা এই জায়গাতেই সাধারণ মানুষের সমস্যা শুনে ন্যায় বিচার করতেন। তো যেমনটা আমি আগে অনেক ভবনে দিওয়ানে আম এবং জনতা দরবার দেখিয়েছি, ঠিক সেভাবেই এই কেল্লায় এই কাছারিটি তৈরি হয়েছে, যেখানে রাজা ভালো মন্দের বিচার করতেন। একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের জানাতে চাইব যে যদি আপনারা কেল্লার এই অংশে আসতে চান, তাহলে দিনের বেলাতেই এখানে আসবেন এবং চেষ্টা করবেন যে কারুর সাথে এখানে আসার, কারণ এটি খুবই নির্জন একটি জায়গা এবং এমনটা হতে পারে যে আমাদের মতো আপনারা এখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ দেখতে পাবেন না। এই কেল্লার একটি বিশেষত্ব এটাও বলা হয় যে এখানে কিছু গুহা আছে, যার মাধ্যমে নওগড় এবং চুনারগড়ের কেল্লা পর্যন্ত পৌঁছানো যায়, কিন্তু সেই গুহাগুলোতে পৌঁছানোর রাস্তা খুব বিপজ্জনক। লোককথা অনুযায়ী এমনটাও বলা হয় যে এই রাস্তা গুপ্তধন থেকেই খোলে এবং কেল্লার সমস্ত গুপ্তধনও এই গুহাগুলোতে লুকিয়ে থাকার সম্ভাবনা প্রায়শই প্রকাশ করা হয়। আপনারা দেখেছেন যে আমরা যেভাবে কেল্লায় প্রবেশ করেছিলাম, সেই দিকের সিঁড়িগুলো বেশ ভালোভাবে তৈরি করা আছে, কিন্তু এই দিকের অবস্থা এখনও বেশ খারাপ। তো চলুন এই দিকের রাস্তাটিও আমি আপনাদের দেখাই। আমরা এখন এই কেল্লার অন্য প্রান্তে এসে গেছি, আর এই সামনে আপনারা যে গেটটি দেখছেন, এটি সিংহদ্বার এবং এটি এই কেল্লার প্রধান ফটক ছিল। আর এরই সামনে কেল্লা পর্যন্ত পৌঁছানোর রাস্তা তৈরি করা আছে, যা আপনারা কিছুটা খারাপ অবস্থায় দেখতে পাবেন। তো এটি ছিল কেল্লার সামনের অংশ, যা এখন খুব কম ব্যবহার করা হয়।
আসুন এবার আপনাদের বাইরে নিয়ে যাই এবং এখানকার কিছু অবশিষ্ট থাকা ভবন দেখাই। তো এই ভবনটিও আমার চোখে পড়েছিল, কিন্তু এর সম্পর্কে কোনো তথ্য আমি পাইনি। এখানে ভেতরে দুটি ঘর তৈরি করা আছে। প্রথম ঘরটি হলো এটি। এতে অনেক কুলুঙ্গি তৈরি করা আছে, যা এই জন্য তৈরি করা হতো যাতে লোকেরা কিছু জিনিসপত্র বা মোমবাতি ও প্রদীপ ইত্যাদি রাখতে পারে। আর এই সামনে যে কুলুঙ্গিটি আপনারা দেখছেন, এই ধরনের কুলুঙ্গি সাধারণত ভগবানের মূর্তি রাখার জন্য তৈরি করা হতো। আর এটি হলো এখানে তৈরি দ্বিতীয় ঘর। এতে দুদিকেই উঁচু চাবুত্রা তৈরি করা আছে। এর পাশেই আপনারা ক্ষতিগ্রস্ত পিলার দেখতে পাবেন। এগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো এক সময় এখানে কিছু কক্ষ তৈরি করা হয়েছিল, যা পরে ভেঙে গিয়েছিল। অথবা এটি ঘোড়া বাঁধার আস্তাবলও হতে পারে। বলা মুশকিল যে এটি কি হতে পারে। যদি আপনাদের এই ভবন সম্পর্কে কোনো ধারণা থাকে যে এটি কি হতে পারে, তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসলে বিজয়গড় কেল্লার চত্বরে দুটি যাত্রী শেড তৈরি করা আছে এবং মিরান শাহ বাবার মাজার ও হলুনমানজির মন্দিরের কাছে ছাউনির নিচে লোকেরা থাকতে পারে। কিন্তু যখন বৃষ্টি ও ঝড়ের সময় হয় এবং লোক বেশি আসে, তখন খুব অসুবিধা হয়। তো আমি এখানকার স্থানীয় লোকেদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছিলেন যে এই কেল্লাটিকে একটি ভালো পর্যটন স্থান অর্থাৎ ট্যুরিস্ট প্লেস বানানোর জন্য সরকার অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু এর উন্নতির জন্য আজ পর্যন্ত বিশেষ কোনো কাজ হয়নি। যে সিঁড়িগুলো তৈরি করা হয়েছিল যেখান দিয়ে আমরা উপরে উঠেছিলাম, সেগুলো মেরামত করা এখানে কেল্লার চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতার খুব প্রয়োজন, কারণ এখানে চারদিকেই আপনারা এরকম ঝোপঝাড় দেখতে পাবেন। পাশাপাশি এখান থেকে অল্প দূরত্বে অবস্থিত মাউ গ্রাম পর্যন্ত রাস্তাটিকে ভালোভাবে তৈরি করে পর্যটকদের এখানে যুক্ত করার চেষ্টা করা যেতে পারে। তো যদি এই কেল্লা পর্যন্ত পৌঁছানোর জন্য ভালো রাস্তা তৈরি করে দেওয়া হয়, প্রাথমিক সুবিধা যেমন টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়, ওপরে ওঠার জন্য রপওয়েও তৈরি করা হয় এবং এর দেখভাল ভালোভাবে করা হয়, তাহলে বিজয়গড়ের এই কেল্লা সোনভদ্রের পর্যটনের চেহারা পাল্টে দিতে পারে। কারণ মানুষ এই ধরনের ভবন দেখতে এবং এর ইতিহাস বুঝতে চায়, কিন্তু ভালো সুবিধা না থাকার কারণে তাদের সংযোগ এখানে গড়ে ওঠে না। তো এটি ছিল সোনভদ্রের বিজয়গড় ফোর্ট এবং এর সাথে জড়িত আকর্ষণীয় ইতিহাস। তো যদি আপনারা চান যে আমি এমনই আরও ঐতিহাসিক ভবনের ভিডিও আপনাদের জন্য তৈরি করি, তাহলে সেই জায়গার নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে এটাকে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের তাকরিম ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।